টেনশনে ফিরতেই সুগা দেখে তে এখনো জেগে আছে। ভাইয়া, তুমি এত রাতে ফিরছো, সারাদিন কোথায় ছিলে? কাজ ছিল বোন। তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? শরীর ভালো আছে তো? আমি ভালো আছি। খাবে এসো। না, খাবো না, খুব ক্লান্ত, ঘুমাতে হবে একটু। সুগা দেখে তে বারবার দরজার দিকে তাকাচ্ছে। যাকে খুঁজছি সে আজকে ফিরবে না, জাঙ্কুক আজকে জীবন মেনশনেই থাকবে। বলেই সুগা তার রুমে চলে যায়। অন্যদিকে তের মুখটা অন্ধকারে ছেয়ে গেছে। সে অপেক্ষা করছিল যে কে ফিরলে একসাথে খাবে, কিন্তু পাষাণ লোকটা ফিরলো না। তে কিছু না খেয়ে রুমে যাচ্ছিল, তখনই তার ফোনে একটা মেসেজের নোটিফিকেশন আসে। সেটা চেক করতেই তে ঘাবড়ে যায়। মেসেজটা ছিল এমন: না খেয়ে ঘুমাতে গেলে বাড়ি ফিরে তুলে আছাড় মারবো। এই লোকটা কিভাবে বুঝলো আমার এখনো কিছু খাওয়া হয়নি? আর তার থেকেও বড় কথা, আমি যে এত রাত পর্যন্ত জেগে আছি এটাই বা কিভাবে বুঝলো? তের ভাবনার মাঝে আরো একটি মেসেজ আসে। অত কিছু ভাবতে হবে না, খাবার খেয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ, এই লোকটা নিশ্চয়ই বাড়িতে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে। সেই ঘটনার পর 4টে দিন কেটে গেছে। তে আর জেকে কেউ কারোর সাথে কথা বলছে না। তে ভাবছে সে জেকে ভুল বুঝেছে, তাকে কষ্ট দিয়েছে, যার জন্য জেকে তার উপরে রেগে আছে। অন্যদিকে জেকে মনে করছে লিসার কথাটা জানার পর থেকে তে তাকে বিশ্বাস করতে পারছে না। এই যেমন এখন কারেন্ট চলে গেছে, তাই সুগা, জিমিন, হবি, আয়ু, জিন আর পুরো জিওন পরিবার ছাদে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু তে আর জেকে চুপচাপ বসে আছে। জিন আর আয়ু অনেক ধরনের তেলে ভাজা রান্না করেছে, চপ, বেগুনি, কাকলেট, আরো অনেক কিছু, সাথে মুড়ি তো আছে। মম, তুমি চিকেন পপকর্নটা এত সুন্দর বানাও না। চাচু কিমচিটা দাও তো। কোরিয়ান ড্রামা দেখতে দেখতে পুরো কোরিয়ান হয়ে গেছে। মম, তুমি তো জানো কিমচি আমার কতটা পছন্দ, আর এটা একদম আমাদের আচারের মতন খেতে লাগে। তোমার তো কিমচি পছন্দ, তুমিও নাও। নিচ্ছে। কুকা, একটা গান কর না, কত বছর হয়ে গেল তোর গান শুনি না। তুই কত ভালো গিটার বাজাতে পারিস, একটা গান কর। খুকি, তুমি গান করতে পারো? আমি আর তে তো এখনো পর্যন্ত তোমার গান শুনিনি। একটা গান করো। এই তে, তুইও বল। আমি আমি আবার কি বলবো? যা ইচ্ছা করবে সে গান করবে। আমি বললেই কি, বা আমি না বললেই বা কি? দেখো দেখো, মেজাজ কত মেয়ের। আমাকে যদি বলতো বানি একটা গান করো, আমি কি ওর কথা রাখতাম না? এখনো পর্যন্ত কোন কথা রাখিনি আমি ওর। সকলের জোড়াজুড়িতে জেকে গান করতে রাজি হয়। तू ही हकीकत ख्वाब तू, दरिया तू ही प्यास तू ही दिल की बेकरारी, तू सुकून। जाओ मैं अब जब जिस जगह, पाओ मैं तुझको उस जगह, साथ हो के ना हो तू है रूबरू, ओ हम सफर तू, हम कदम तू, हम गवा मेरा, ओ हम सफर तू, हम कदम तू, हम गवा मेरा। দেখেছো জিন, আমার ছেলে বিজনেসটা যেমন দক্ষতার সাথে সামলায়, তেমনি গানটাও কিন্তু খুব ভালো গায়। তোমার মনে আছে ইয়ং বয়সে আমি তোমাকে কত গান গেয়ে শুনিয়েছি? একদম কোকিল কণ্ঠী। একবার যে তোমার গান শুনবে, দ্বিতীয়বার আর শোনার চিন্তাটাও নিজের মাথায় আনবে না। জিনু, তুমি আমার প্রশংসা করলে নাকি? মনে হয় বৃষ্টি নামবে। চলো চলো তাড়াতাড়ি রুমে যাই, আমি বৃষ্টিতে ভিজতে চাই না। সকলে নিচে নেমে গেলেও তে নামলো না। জেকে সবার শেষে নামছিল। তেকে দেখতে না পেয়ে সে পেছনে ঘোরে এবং সে দেখে
তে ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে ঝড় উঠেছে, মেঘ ডাকছে, তবুও তার ভাবান্তর দেখা গেল না। আগে তো মেঘ ডাকলে প্রচন্ড ভয় পেতিস, এখন ভয় করছে না? তখন ছোট ছিলাম, বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, এখন আর ভয় করে না। এতটা পাল্টে গেলি কবে? হট করে তো কিছু হয়নি, ধীরে ধীরে পরিবর্তন এসেছে। ভেতরে যাতে বৃষ্টি নামবে। তে কোনো প্রতি উত্তর করে না, একইভাবে দাঁড়িয়ে থাকে। জেকে তেকে তার দিকে ঘোরায়, 2 হাত চেপে ধরে তাকে বলে, আমার কথা তোর কানে ঢুকছে না? তে জেকের দিকে তাকায় এবং হঠাৎই সে কেঁদে ওঠে। তের এমন আচরণে জেকে হকচকিয়ে যায়। কিছু না চিন্তা করে সে তেকে বুকে টেনে নেয়। কি হয়েছে পাখি, কাঁদছো কেন? খুব কষ্ট পেয়েছো না? আমাকে এখন আর বিশ্বাস করতে পারছো না, তাই না? তে আদেও জেকের কোনো কথা শুনেছে কিনা কে জানে। ফুপাতে ফুপাতে মেয়েটা বলে ওঠে, আমাকে কি ক্ষমা করা যায় না? আমি তোমাকে ভুল বুঝতে চাইনি, কিন্তু কিন্তু নিজের মনকে বোঝাতে পারিনি। আমার মনে হচ্ছিল আমি তৃতীয় ব্যক্তি হয়ে তোমাদের মাঝে ঢুকে পড়েছি। আমাকে ক্ষমা করে দাও। জেকে এখন বুঝতে পারছে তারা দুজনেই একে অপরকে ভুল বুঝে এতদিন দূরে ছিল। এভাবে কাঁদে না সোনা, তোমার একার ভুল ছিল না, আমারও ভুল ছিল। আমার উচিত ছিল তোমাকে আগেই সবটা বলে দেওয়া। সরি জান। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে, তাদের দৃষ্টি একে অপরের ওপরে নিবদ্ধ। এরই মাঝে বৃষ্টি নেমেছে, দুজনের শরীর বৃষ্টির জলে ভিজে যাচ্ছে। বউজান, আমি কি তোমার ঠোঁটে একটা চুমু খেতে পারি? তে কিছু না বলে জেকের ঠোঁটে ঠোঁট রাখে। জেকে আবেশে তা গ্রহণ করে। এক গভীর চুম্বন শেষ করে ভালোবাসি, আমি আমার বউজানকে প্রচণ্ড ভালোবাসি। আমিও আমার মাফিয়া কিংকে অনেক ভালোবাসি। জিমিন পাটি নিতে ছাদে আসছিল। সামনের দৃশ্য দেখে সে আর সামনের দিকে এগোয় না। মুচি দাঁড়িয়ে পড়লে অবশেষে এদের মধ্যে সবটা ঠিক হয়ে গেল। হুম, এদেরকে এদের মতন ছেড়ে দিই, বরং আমরা নিচে যাই, পাহারা দিতে হবে তো। চলো। জান, তুমি অনেকক্ষণ ধরে ভিজেছো, এবার নিচে চলো, নয়তো ঠান্ডা লেগে যাবে। তে কিছুতেই নিচে যেতে রাজি না, তাই বাধ্য হয়ে জেকে থেকে কোলে তুলে নেয় এবং নিচে নেমে আসে। বাবা, এত প্রেম! একটু আগে পর্যন্ত তো একে অপরের সাথে একটা কথাও বলা হয়নি, এখন কোলে তুলে নিচে নামা হচ্ছে। ছাদে এমন কি ঘটলো? জেকে, তুই কবে থেকে লিপস্টিক দিতে শুরু করলি? কি সব বলছিস, সর সামনে থেকে। বলেই জেকে সুগা আর জিমিনকে পাশ কাটিয়ে তেকে নিয়ে রুমে চলে আসে। পেছন থেকে সুগা আবারও বলে ওঠে, আয়নাতে নিজেকে একটু দেখে নিস। রুমে এসেই জেকে তেকে ফ্রেশ হতে পাঠিয়ে দেয়। সুগা তখন কি সব বলছিল দেখি তো। আয়নাতে নিজেকে দেখে জেকে যা বোঝার বুঝে গেছে। সুগা দেখেছে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে তো তার ছোট বোনটাও ছিল, সেও তো দেখেছে। এটা ভেবেই জেকে শাই ফিল করে। তখনই তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এই, তোমার কি একটু লজ্জা শরম নেই? জিমিন সুগা ভাইয়ের সামনে? ছি! এমন করছো কেন? তুমি ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছিলে, তার উপর তোমার ভেজা শরীর, নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না জান। তবে শুরুটা কিন্তু তুমিই করেছিলে। অসভ্য পুরুষ, যাও ফ্রেশ হতে যাও। জেকে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। জেকে চলে যেতেই তে লজ্জায় লাল হয়ে যায়। এই লোকটা তাকে বারবার লজ্জায় ফেলে। এখন জিমিন আর তার সুগা ভাইয়ার সামনে সে কিভাবে যাবে? অসভ্য নির্লজ্জ পুরুষ একটা। সময় কারোর জন্য অপেক্ষা করে না। নদী স্রোতের মতন বয়ে গেছে 2টি সপ্তাহ। জেকে আর সুগা অফিস রুমে বসে কোনো এক বিষয় নিয়ে আলোচনা করছে। এক
একটা লোককে খুঁজে বের করতে এত সময় লাগছে, সঠিক লোকেশন পাওয়া যাচ্ছে না। তবে চিন্তা করিস না, ও দেশের বাইরে বেরোতে পারবে না। আর ওই কাই, তারও খোঁজ চলছে। খোঁজ চলছে মানেটা কি? 2 দিন আগেই ওই কাই দেশে এসেছে, যেখানে ওর 1 মাস পরে আসার কথা ছিল। তুই বুঝতে পারছিস? নিশ্চয়ই বড় কোনো প্ল্যান করেছে। এখন আমাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তারা এই বিষয়টি নিয়ে আরো বেশ কিছুক্ষণ আলোচনা করে এবং জিওন মেনশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা কিছুদিন যাবৎ জিওন মেনশনে থাকছে, শুধুমাত্র খাওয়া দাওয়া আর বাড়ির সদস্যদের সাথে একটু সময় কাটানোর জন্য তারা জিকুক মেনশনে যায়। আরো একটি কারণ আছে যার জন্য তারা এখন জিওন মেনশনে থাকছে। রাত তখন 1টা। জিকুক মেনশনের গার্ডসরা জিওন মেনশনে এসে হাজির। তাদের মধ্যে যে লিডার সে ভেতরে প্রবেশ করে এবং সুগাকে তাদের আসার কারণটা জানায়। হোয়াট? তার মানে তো এখন জিকুক মেনশনে কয়েকজন সিকিউরিটি গার্ড ছাড়া আর কোনো গার্ডস নেই। আমাকে এই খবরটা জেকে জানাতে হবে। জেকে। সুগা জেকে রুমে আসে। সে খুব আরামে নিজের চেয়ারে বসেছিল। সে এসে জেকে সবটা খুলে বলে। বুঝলাম। এখন বস এখানে। ফেলিক্স, নেক্সট অর্ডার আসা পর্যন্ত তুমি বাকিদের নিয়ে বাইরে অপেক্ষা করো। সুগা কৌতূহলী দৃষ্টিতে জেকের দিকে তাকিয়ে আছে। তখনই জেকের ফোনটা বেজে ওঠে। কাজ হয়ে গেছে। গুড জব। জেকে, তুই শান্ত কিভাবে আছিস? আমাদের এখনই বেরোতে হবে, নয়তো কিচ্ছু হবে না। আর কেন হবে না সেটা জানিস তো? একা কি সামলাতে পারবে? বিশ্বাস আছে আমার। আর তাছাড়া কোনো সমস্যা হলে প্ল্যান বি তো আছে। অন্যদিকে বোগামের গাছরা জিকুক মেনশন ঘিরে ফেলেছে। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে, কিন্তু বাড়িটা পুরো অন্ধকার। হঠাৎই তাদের উপরে অ্যাটাক হয়। তারা বুঝতে পারছে না কে বা কারা তাদের উপরে অ্যাটাক করেছে। এক এক করে বোগামের গার্ডসদের তারা কুপোকাত করে চলেছে। তখনই বাড়ির সমস্ত লাইট জ্বলে ওঠে। গার্ডসরা দেখে কালো পোশাকে আবৃত, মুখে মাস্ক পরা 2টি মেয়ে। হাতে তাদের ধারালো অস্ত্র। অস্ত্রটি 5টি আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরে আছে। তার থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। আরে, ভয় পেলি নাকি? বলে দুজনে মুখের মাস্ক খুলে ফেলে। তারা আর কেউই নয়, তে আর জিমিন। শুরু হয় ফাইট। জেকে ল্যাপটপে সবটাই দেখছে, কিভাবে তার বউ ফাইট করছে। জেকের মনে পড়ে যায় সেই দিনের কথাগুলো। কলেজের সেই ঘটনার পর থেকে জেকে আর সুগা তেকে নিজে হাতে ফাইট করা, বন্দুক চালানো শেখাতে শুরু করে। জেকে নিজে থেকে বেশ কিছু ফাইট করার কৌশল শিখিয়েছে তাকে। কিন্তু এখন সেও অবাক। জিমিনের ফাইট করার স্টাইল দেখে বোঝাই যাচ্ছে সেও একজন দক্ষ ফাইটার, কিন্তু এত ভালো ফাইট ও কোথায় শিখলো? জেকে, আমি কি ঠিক দেখছি? জিমিন ফাইট করছে? আচ্ছা, বিদেশে ওকে পড়াশোনা করতে পাঠিয়েছিলি নাকি? এর উত্তর তো জিমিনই দিতে পারবে।